যে ড্রাইভার গাড়ি চালিয়েছে তারও অনেক দায় দায়িত্ব আছে, এবং আমরা যারা রাতের বেলায় যে চলাচল করবো যে ড্রাইভারদেরকে নিয়ে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সবার কিন্তু দায় দায়। যেই 7টি মানুষ ধরেন ওই গাড়ির সাথে সমাহিত হয়ে গেল, আমি মনে করি সেই গাড়ির থাকা অনেকেরই এই দায় দায়িত্বটা জানা উচিত। বিষয়টা আসলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। প্রথমে আপনাদেরকে ভিডিও অল্প একটু দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো। যে ভিডিওটা দেখিয়েছি এই ব্যক্তিটাকে আপনারা সবাই চিনেন, অনেকে হয়তো চিনেন না। উনি লক্ষ্মীপুরের প্রবাসীর বাহারের পরিবার এবং সেই ড্রাইভার আকবরকে নিয়ে কিছু আলোচনা করেছে। যে আলোচনাটুকু করেছে আমি সম্পূর্ণ আলোচনাটুকু শুনেছি। ওনার আলোচনাটুকু আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। প্রিয় দর্শক, উনি যে কথাগুলো বলেছে যে শুধু ড্রাইভারের এখানে দোষ না, কারণ যারা গাড়ি ভাড়া করছে তাদেরকেও এটা দেখার দরকার ছিল যে সেই ড্রাইভারটার বয়স অল্প, তার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, সে আসলে হাইওয়েতে গাড়ি চালানোর যোগ্যতা আছে কিনা, সেই বিষয়টা যারা গাড়ি ভাড়া করেছে তাদের এই বিষয়টা দেখার দরকার ছিল। প্রিয় দর্শক, উনি আরো কিছু আলোচনা করেছে বাহারের পরিবারকে নিয়ে এবং সেই ড্রাইভারকে নিয়ে। আমি সম্পূর্ণ কথাগুলা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই শেষ পর্যন্ত এই ব্যক্তির কথাগুলা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন যে উনি যে কথাগুলা বলেছে সে কথাগুলা আপনাদের কেমন লেগেছে, সেটা কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, চলেন আমরা সম্পূর্ণ কথাগুলা ওনার মুখ থেকেই শুনে আসি। খুবই হৃদয় বিদারক। এই ক্ষেত্রে ভুল হবে, কারণ আপনার প্রশ্নের মধ্যে আপনি বলেছেন যে সে যখন বিয়ে করে ওমান চলে যায়, সেই ওমান প্রবাসী মানে 1 মাস বিয়ে করার পরে সে হচ্ছে কি স্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশে, তারপরে সে চলে যান ওমানে, এবং সে যখন দেশে ফিরলেন তখন তার বাচ্চার মুখটি সে দেখতে পেরেছে, এবং সেই বাচ্চাকে নিয়ে সে অনেক স্বপ্ন বুনেছিল। সেই স্বপ্নগুলোকে সঙ্গী করে মাইক্রোবাসে চড়ে সে রওনা করেছিল, যে দেশে পৌঁছানোর পরে একটু একটু করে তার সন্তানের স্বপ্নগুলো, তার স্বপ্নগুলো, স্ত্রীর স্বপ্নগুলো, এবং তার পরিবারের যারা হচ্ছে গিয়ে এখানে এবং তার পরিবারের যারা তাকে সেই ওমানে পাঠিয়েছিল শত বাধা বিপত্তি পেরিয়ে টাকা অর্জন করে, তাদেরও স্বপ্নগুলো জড়িত ছিল। সেই সব স্বপ্নগুলোকে ভাঙলো কে? এর ঘাতকটাকে। আপনার কথা অনুযায়ী অনেকে বলছে ড্রাইভারের লাইসেন্স ছিল না, অনেকে বলছে যে সকাল হয়ে আসছিল, ফজরের পরপর দিয়ে ড্রাইভারের ঝিমুনি এসেছে, গাড়িটা খাদে পড়ে গেছে। আবার অনেকে বলছে যে ড্রাইভারের পাশে এমন একজন লোক থাকা দরকার ছিল, যেই লোকটি আসলে যখন আমরা হাইওয়েতে চলি রাতের বেলা ড্রাইভারের সাথে কথা বলতে হয় তাদের। আসলে যদি আমি ব্যাখ্যা করি পুরো জায়গাটি, তাহলে কোথায়? কারণ আপনারা জানেন যে আমি অথেন্টিক তথ্য উপাত্ত সহ সবসময় কথা বলার চেষ্টা করি। যতটুকু শোনা গেছে বা জানা গেছে, গাড়ি নিয়ে রওনা দেয়। সে যখন এয়ারপোর্টে এসে পৌঁছায়, সেই যাত্রীকে নিয়ে সে রওনা দেয় রাতের বেলায়। পৌঁছাতে পৌঁছাতে ঘটনার আগ মুহূর্ত পর্যন্ত সেই ড্রাইভারটি জাগনাই ছিল, মানে জেগেছিল। মানুষ তো জন্তু জানোয়ার না। আমরা যারা ওই পরিবহন সেক্টরে কাজ করি তাদের একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যখনই আপনি কোনো গাড়ি কন্ট্রাক্ট করবেন, স্যার কোনো ব্যাপারই না, সকালবেলা ফজরের নামাজ পড়ে রওনা দেবো, সারা দিন ওরা গাড়ি চালাই যাবো, রাইতের বেলা আবার টিপ নেবো, রাইতের বেলা চালাই ভোরবেলা ফজরের সময় আপনার নামাই দেবো। সেই মুহূর্তেই কিন্তু সেই গাড়ির প্রতিটি যাত্রীর অন্ততপক্ষে এই দায়িত্ব জ্ঞানটুকু থাকা উচিত যে যেই লোকটি সকালবেলা ঘুম থেকে উঠছে সেই কিভাবে সারা দিন সারা রাত জাগতে পারে, সে তো যন্ত্রণা। সো দ্যাট যেই 7টি মানুষ ধরেন ওই গাড়ির সাথে সমাহিত হয়ে গেল, আমি মনে করি সেই গাড়ির থাকা অনেকেরই এই দায় দায়িত্বটা জানা উচিত ছিল। কিংবা আমার এই ভিডিও দেখার পরে যারা এই ধরনের ট্রাভেলিং করবেন তাদের অবশ্যই জানা উচিত যে গাড়ির ড্রাইভারের সাথে যিনি প্রথম সিটে বসবেন সে গল্প করতে করতে ড্রাইভারের সাথে যেতে হবে, তাহলে ড্রাইভারের ঘুম আসছে কি আসছে না সেটা সে দেখতে পাবে। যদি তার রেস্টের দরকার হয় সে পিছিয়ে যাবে, আরেকজন আসবে। কিংবা ড্রাইভারকে 1 ঘন্টা ঘুমানোর সময় দিয়ে তাকে নিয়ে জার্নি করতে হবে 2টা টাকা বাঁচানোর জন্য। এখানে 2টা টাকা বলা হচ্ছে, ধরেন গাড়ির ভাড়াটি যদি হয় 12,000 টাকা, আপনি সেই গাড়ির 2,000 টাকা বাঁচানোর জন্য 10,000 টাকা বা 9,000 টাকা গাড়িটি ঠিক করবেন। 1টা ঘন্টা রেস্ট দিতে আপনার মনে চাইবে না। অথবা যে ড্রাইভার চলে গেলেন তার পরিবারের লোকগুলোকে ফেলে একা রেখে, তার পরিবারের কি হবে? আপনিও 2,000 টাকার লোভে এই সকাল থেকে নিয়ে সারা রাত জার্নি করলেন। আপনি জানেন না যে ফজরের সময় ঘুমের একটু ঝোঁক আসে?
তো সো দ্যাট আমার কাছে মনে হয় যে এখানে যারা মৃত্যুবরণ করেছে তাদেরও অনেক দায় দায়িত্ব ছিল, পাশাপাশি যে ড্রাইভার গাড়ি চালিয়েছে তারও অনেক দায় দায়িত্ব আছে। এবং আমরা যারা রাতের বেলায় যে চলাচল করবো, যে ড্রাইভারদেরকে নিয়ে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সবার কিন্তু দায় দায়িত্ব আছে। এবার যদি আসেন, আপনি অনেকেই বলছে যে গাড়ির ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ছিল না। একটি ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ছিল না, সেই দায় দায়িত্বটা কার? একটা লং রোডের ড্রাইভার, আমার মনে হয় যে যারা ঢাকা শহরে গাড়ি চালায় তাদের যেমন ড্রাইভিং লাইসেন্সের একটা ব্যাপার থাকে, পাশাপাশি যারা হাইওয়েতে গাড়ি চালাবেন তাদেরও একটা আলাদা ধরনের অভিজ্ঞতার লাইসেন্স থাকা উচিত, অথবা তাদের একটা আলাদা ধরনের অনুমতি থাকা উচিত যে এরা হাইওয়েতে গাড়ি চালাতে পারবে। তা না হলে এইরকম যারা শহরের কেন্দ্রিক ড্রাইভার তারা যখন হাইওয়েতে চালাতে যাবে এই সমস্যা কিন্তু পড়তে হতেই পারে। এটা অস্বাভাবিক কিছু না। এই জন্য আমি যতটুকু জানি হেভি ওয়েট ড্রাইভিং লাইসেন্সের এই ক্যাটাগরি থাকে। তাই যারা গাড়ি ভাড়া করবেন তাদের অন্তত পক্ষে জানা উচিত যে এই গাড়ির ড্রাইভারটি কি শুধু ঢাকা শহরে গাড়ি চালায়, নাকি উনি ইন্টার ডিস্ট্রিক্ট অথবা হাইওয়েতে গাড়ি চালানোর মতো ড্রাইভার, অথবা তার লাইসেন্সটি হেভি ওয়েট লাইসেন্স। এটা খুবই, ধরেন আপনি দেখলেন একটা লোক আইসক্রিম বেচে, আপনি যদি তার কাছে যা বলেন যে আমার এক কাপ চা দাও, সে কিন্তু আপনার চা দিতে পারবে না, সে কিন্তু আপনার আইসক্রিমই দিবে। তাহলে আপনি যখন গাড়িটি রেন্ট করলেন, ভাড়া করলেন, এবং আপনি দেখলেন যে গাড়িটিতে যখন আপনাকে নিতে আসলো তার বয়স 18-র নিচে, একটা চ্যাংরা বাচ্চা, আপনি আপনার দায়িত্বটুকু পালন করলেন না কেন? আপনি সেই গাড়িতে কেন গেলেন? আপনি মালিককে ফোন করে বললেন না কেন যে এত অল্প বয়সের বাচ্চার গাড়িতে আমি যাবো না? আপনাকে তো আগেই এগুলো জাস্টিফাই করা উচিত যে একজন প্যাসেঞ্জার যখন কোনো গাড়ি ঠিক করবে, আমি একটু আগেই বলেছি যে দায় দায়িত্ব সব শুধু ড্রাইভারের ঘাড়ে চাপিয়ে দিলেই হবে না। আপনি যে প্যাসেঞ্জার, আপনারও অনেক দায় দায়িত্ব আছে, আপনি আপনার দায় দায়িত্বটা পালন করেন কিনা। আমরা আমাদের দেশে দেখবেন কোনো অঘটন ঘটলেই সরকারের উপর অথবা প্রশাসনের উপর দায় দায়িত্ব চাপিয়ে দিই, কিন্তু সামাজিকভাবে যে আমাদের অনেক দায় দায়িত্ব আছে আমরা কিন্তু সেটা চেক করি না। সো দ্যাট এটা খুবই বেশি দরকার ছিল যে আপনি চেক করা যে ওই বাচ্চা ছেলেটির আসলে ড্রাইভিং লাইসেন্সটা ঠিক আছে কিনা, বা এর সাথে আমরা জার্নি করবো কিনা। সো দ্যাট ওনারা যদি বলে থাকে যে বাচ্চা ছেলে ছিল, এই ছিল, এটা ওনাদের ভুল, ওনাদের এই দায় দায়িত্ব পালন করা উচিত ছিল যে এই বাচ্চা ছেলের গাড়িতে আমরা যাবো না। হ্যাঁ, প্রক্ষান্তরে যদি হয়ে থাকে অল্প বয়সের যে রেন্টে কারের মালিক অথবা যদি ওই ছেলেটি মালিক হয়ে থাকে, এগুলো এদেরকে প্রশাসনের নজরদারিতে আনা উচিত। যারা আমাদের রাস্তায় ডিউটি করেন প্রশাসনের লোকজন, এই অল্প বয়সের বাচ্চাদেরকে আসলে তাদের এজ দেখে তাদের লাইসেন্স চেক আপ করা উচিত এবং এই নজরদারিটা আরো কড়াকড়ি করা উচিত। এটা আপনার একটা প্রশ্নের উত্তর। আরেকটা প্রশ্নের উত্তর হচ্ছে যে ধরেন, যেহেতু আপনারা জানেন আমি চলচ্চিত্র নির্মাতা, সব বিষয়ে কিছু না কিছু জ্ঞান আমাদের রাখতে হয়। তাহলে একটা ছবিতে যখন আমরা একজন গাঁজাখোরের চরিত্র করাবো, আমি যদি নাই বুঝি একটা গাঁজাখোর কিভাবে গাঁজা বানায় আর গাঁজা খায়, আমি তারা যেহেতু সেই অভিনয়টা করাতে পারবো না। কিংবা একটা চা বিক্রেতাকেও যদি আমি অভিনয় করাই, চা বিক্রেতা কিভাবে চামচ দিয়ে কাপটা লাড়ে পারফেক্টলি, ওইটা যদি আমি না বুঝি, আমি ওই অভিনয়টা কিন্তু নিতে পারবো না। তো যদি ওই ভদ্রলোক ওনারা বলছেন যে চোখ লাল হয়েছে, ধরেন গাঁজা জাতীয় কোনো নেশা করেছে, তাহলে গাঁজা জাতীয় নেশা করে তো মানুষ জেগে থাকার কথা। গাঁজা খেলে তো মানুষের ঘুম আসার কথা না, জীবনে আসার কথা না। এবং অনেক সময় দেখবেন হাইওয়ে রোডেতে ড্রাইভাররা কড়া জর্দা দিয়ে পান খায়। এই কড়া জর্দা দিয়ে পান খাওয়ার বিষয়টা হচ্ছে চোবড়াটা লড়তে থাকে, কিন্তু জাবড়াটা লড়তে থাকে, আর জর্দা মাথার এই জায়গাটাকে উত্তেজক করে ফেলে। উত্তেজনার ফলে হয় কি মানুষ আর ঘুমায় না, যেটা মানুষ ইয়াবা খেলে হয়। তো সো দ্যাট আপনি একটা লোককে ড্রাগসের অপবাদ দিবেন, কিন্তু আপনাকে তাকে বুঝতে হবে যে আপনি তাকে যে অপবাদটা দিচ্ছেন। হ্যাঁ, যদি ওনারা বলতো যে ড্রাইভারকে দেখেছি দুটো ট্যাবলেট খেতে, তাহলে বুঝে যেত সে ঘুমের ওষুধ খেয়েছে, বা ঘুমের ওষুধ খেয়ে গাড়ি চালাচ্ছিল, জুমানি এসেছে সে, তাহলে হয়তো আপনার এই নেশার অভিযোগটি হয়তো পরিপূর্ণ হতো। আমার কাছে মনে হয় না যে এইটা আসলে কোনো পরিপূর্ণ অভিযোগ। ভুল ওনাদেরও ছিল, আর যেহেতু এই যে বলেছি যে ড্রাইভার এবং যে রেন্টে কারের মালিক তাদেরও দোষ ছিল, কিন্তু যে এত অল্প বয়সী বাচ্চাকে দিয়ে হাইওয়ে রোডে গাড়ি চালানো ঠিক না, কারণ গলিতে গাড়ি চালানো আর হাইওয়ে রোডে গাড়ি চালানো এক না। প্রিয় দর্শক, এই যে ওনার কথাগুলো শুনেছেন, তিনি কিন্তু ড্রাইভার আকবরকে নিয়ে এবং প্রবাসী বাহারের পরিবারকে নিয়ে কিছু আলোচনা করেছে, যেটা আপনারা শুনেছেন। উনি যে কথাগুলা বলেছে সেই কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।